ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা মক টেস্ট 7 নিয়ে এসেছি। দেখো, এই মক টেস্টে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু রেগুলার আলোচনা করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো প্রত্যেকটাই কিন্তু পুরো সিরিজ কমপ্লিট করবে, কারণ এই যে কোশ্চেন গুলো আমি নিয়েছি না, এই সমস্ত এক্সাম গুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে তুমি সেন্ট্রাল এক্সাম দাও, বা তুমি কোনো স্টেটের এক্সাম দাও, বা তুমি পুলিশের এক্সাম দাও, প্রত্যেকটা এক্সামে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো ভালো করে দেখে নিবে। তাই চলো আজকে প্রথম প্রশ্ন শুরু করছি, বেশি দেরি করব না। দেখো প্রথম প্রশ্ন কি আছে। আচ্ছা, তোমাদের একটু বলে দিই আমি। তোমরা কিন্তু আগে নিজেরা কোশ্চেন মানে সলভ করার চেষ্টা করবে, দিয়ে অবশ্যই কিন্তু তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। দেখো প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে, বলছে একটি আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে লম্বভাবে আপতিত হলে আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। দেখো এই কোশ্চেনটা এরকম, ধরো একটা মাধ্যম, মাধ্যমে একটা বিভেদ তল ধরো, ঠিক আছে। এদিকে একটা মাধ্যম ধরো, এদিকে একটা মাধ্যম ধরো। সেই মাধ্যমে বিভেদ তলে বলছে কোনো আলোক রশ্মি যদি এরকম লম্বভাবে আপতিত হয়, ঠিক আছে। আলোক রশ্মিটা কিভাবে আপতিত হচ্ছে না, এইভাবে লম্বভাবে কিন্তু আপতিত হবে। এই লম্বভাবে যদি আপতিত হয়, মনে রাখবে যদি লম্বভাবে আপতিত হয় তখন কিন্তু লম্বভাবেই কিন্তু মানে এইভাবেই ঠিক কিন্তু প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। তা দেখতে পাচ্ছ আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি সব কিন্তু একটা রেখার উপরে আছে, মানে সেখানে কোণ কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এগুলো বেসিক কনসেপ্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে কখনো কখনো প্রশ্ন হয় যে যদি 45 ডিগ্রি কোণে আপতিত হয়, কত ডিগ্রি কোণে না, যদি বলছে এই যে ধরো একটা বিভেদ তল, বিভেদ তলের সঙ্গে 45 ডিগ্রি কোণে আপতিত হয়, তখন আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। দেখো যদি বাই চান্স বলে যে 45 ডিগ্রি কোণে বিভেদ তলের সঙ্গে আপতিত হয়, তখন মনে রাখবে এইটা 45 মানে কি, তাহলে তোমাকে দেখো এইখানে 45 ডিগ্রি, এখানে 45, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে এইদিকেও মনে রাখবে 45। তাই টোটাল তোমার প্রশ্ন হবে যে আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা কি, এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, তাহলে এদের মধ্যবর্তী কোণ, এটাই প্রশ্ন আসবে। মনে রাখবে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে না, 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে যদি 45 ডিগ্রি কোণ আসে, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো এই টোটাল এদিকটা 90। কখনো কখনো এরকম কোশ্চেন হবে যে 30 ডিগ্রি করে আপতিত হলে 30 ডিগ্রি, তখন দেখবে এটা কত রয়েছে। মনে রাখবে যেভাবে আপতিত হবে সেভাবেই কিন্তু প্রতিষ্ঠিত হবে। তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি 30 ডিগ্রি করে আপতিত হয়, তাহলে আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। আজকে খুব কম সময় আছে, আমি তোমাদের কুইক বলে বেরোবো, বেশি সময় নষ্ট করবো না। দেখে নাও, 1831-32 সালে কোন কোল বিদ্রোহের নেতা কে ছিলেন। তাহলে প্রথম প্রশ্ন হবে যে কোল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1831 বা 1832 সালে এই বিদ্রোহটা কিন্তু হয়েছিল। পরের কোশ্চেন কি, পরের কোশ্চেন যে কে নেতা ছিল। তো একটা ট্রিক্স তোমাদের মনে রাখি, শর্টকাট ট্রিক্স মনে রেখে দাও, ঠিক আছে। শর্টকাট ট্রিক্স, কোলে কোলে বুদ্ধু, ঠিক আছে, কোলে বুদ্ধু, নীলে বিষ্ণু, নীলে বিষ্ণু, বিষ্ণু, বাস এই ছটা মনে রাখলেই হয়ে গেল। তাহলে কোল বিদ্রোহ হলে বুদ্ধু ভগত হবে এবং জোয়া ভগত হবে। তাহলে কোলে বুদ্ধু মানে বুদ্ধু ভগত, জোয়া ভগত। নীলে বিষ্ণু, নীল একজন দন্তনা দীর্ঘ হবে এটা, নীলে, নীল বিদ্রোহ আর কি। তাহলে নীলে বিষ্ণু মানে কি, বিষ্ণু চরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস নীল বিদ্রোহ, মনে থাকবে। তাহলে নীল বিদ্রোহ কোল বিদ্রোহ দুটোই কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা সিধু কানু, সিধু কানু মনে রাখবে এরা কিন্তু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল, সাঁওতাল বিদ্রোহের সঙ্গে কিন্তু সিধু কানু যুক্ত। সারদা বিদ্রোহ কত সালে হয়েছিল এটাও পরীক্ষা আসে, 1855 সালে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। দেখো বিরসা মুন্ডা, বিরসা মুন্ডা আমরা জানি মুন্ডা বিদ্রোহ, যেটাকে উলগুলান বিদ্রোহ বলা হয়, ঠিক আছে। তাহলে মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত, মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত বিরসা মুন্ডা। এবং যেটাকে কি বললাম, যেটাকে উলগুলান বিদ্রোহ বলা হয়, এটাও বলা হয় কিন্তু, হ্যাঁ, উলগুলান। এবং এই বিরসা মুন্ডাকে একে ধারতি আবা বলা হয়, কি বলা হয় না, ধারতি আবা, ধারতি আবা, ঠিক আছে। ইম্পর্টেন্ট, দেখে নিবে তোমরা।
পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন দেখে নাও, বলছে সাংবিধানিক সভার প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে প্রথম যে সাংবিধানিক সভাটা হয়েছিল কত খ্রিস্টাব্দে বা কবে এটা হয়েছিল, মনে রাখবে প্রথম কিন্তু হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। এবং প্রশ্ন আসে এই 9 ডিসেম্বর 1946 সালে কিন্তু প্রথম মিটিংটা হয়েছিল, ফার্স্ট মিটিং। এবং এই মিটিং এর কিন্তু টেম্পোরারি একজনকে প্রেসিডেন্ট করা হয়েছিল। ঠিক আছে, টেম্পোরারি, এটা খুব মনে রাখবে, টেম্পোরারি একজন প্রেসিডেন্ট করা হয়েছিল, তার নাম হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, সচ্চিদানন্দ সিনহা। সিনহা, ইনাকে কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয়েছিল। তারপরে যে মিটিং হবে 11 ডিসেম্বর 1946 সালে, এইখানে কিন্তু পার্মানেন্ট প্রেসিডেন্ট করা হবে। পার্মানেন্ট পার্মানেন্ট প্রেসিডেন্ট পার্মানেন্ট প্রেসিডেন্ট বা পার্মানেন্ট সভাপতি করা হবে। কাকে করা হবে না, রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ, এই রাজেন্দ্র প্রসাদকে মনে রাখবে পার্মানেন্ট কিন্তু প্রেসিডেন্ট করা হবে। এবং এই রাজেন্দ্র প্রসাদের এইখান থেকেই কিন্তু ওর পদটার পদোন্নতি হয়েছিল এবং ইনি কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কিন্তু মানে রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই, একটু কুইক বলবো আজকে, সবাই মন দিয়ে দেখে নাও। বলছে একটি গোলীয় দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে একটা গোলীয় দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে। তো মনে রাখবে এটা r/2 হবে। কি হবে না, r/2 হবে। তোমাদেরকে একটু পড়তে হবে, আলো চ্যাপ্টারটা পড়তে হবে, লাইট চ্যাপ্টার পড়তে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা বোঝানো যাবে। ঠিক আছে, যারা লাইট চ্যাপ্টার দেখোনি তারা কিন্তু অবশ্যই লাইট চ্যাপ্টার একবার যে দেখে নেবে। পরের কোশ্চেন দেখো, বলছে দুধের বিশুদ্ধতা পরিমাপের জন্য যে ল্যাক্টোমিটার যন্ত্র ব্যবহৃত হয় সেটি কোন নীতিতে কাজ করে। তাহলে ল্যাক্টোমিটার যে যন্ত্র আছে এই যন্ত্রটা কোন নীতিতে কাজ করে, মনে রাখবে আর্কিমিডিসের ল, এই লয়ে কিন্তু কাজ করে। আর্কিমিডিসের সূত্রের এই লয়ে এটা কিন্তু এই কাজ করে। তাহলে প্রথম প্রশ্ন হবে যে ল্যাক্টোমিটার যন্ত্র কিসে ব্যবহার করা হয়, মনে রাখবে দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে। সেকেন্ড কোশ্চেন, ল্যাক্টো, এই ল্যাক্টো মনে রাখবে একটা ল্যাকটিক অ্যাসিড আছে, কি আছে না ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, এই অ্যাসিডটা কি করে, মনে রাখবে ল্যাকটিক অ্যাসিড এ কিন্তু দুধ থেকে, ঠিক আছে, দুধকে দইয়ে রূপান্তরিত করে। দুধ থেকে দইয়ে রূপান্তরিত করে কি না ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। পরের প্রশ্ন বলছে একটি সলিনয়েড মানে তড়িৎবাহী সলিনয়েডের মধ্যবর্তী স্থানে চৌম্বক ক্ষেত্রের মান কোথায় বেশি হবে। মনে রাখবে, দেখো সলিনয়েড তোমরা নিশ্চয়ই জানো, যে ধরো এইরকম একটা ধরো সলিনয়েড, প্রশ্ন হচ্ছে যে এর মধ্য দিয়ে যে মানে আই যাবে, যে তড়িৎ প্রবাহ হবে, সেই তড়িৎ প্রবাহের বলছে চৌম্বক ক্ষেত্রের মান কোথায় বেশি হবে। তো মনে রাখবে চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু সর্বত্র সমান। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের মান সর্বত্র সমান, পরবর্তীতে তোমাদের আমি কিন্তু পড়িয়ে দেব। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখে নিই, বলছে ঐত্তরেয় ব্রাহ্মণ নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত। তাহলে নিচের কোন বেদের সঙ্গে সম্পর্কিত ঐত্তরেয় ব্রাহ্মণ। এটা একটু টাফ কোশ্চেন, এলেও পরীক্ষায় আসে। ঋগ্বেদ, দেখবে ঋগ্বেদের সঙ্গে জড়িত। এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে প্রশ্ন হবে যে সব থেকে ওল্ডেস্ট বেদ কোনটা বা ওল্ডেস্ট নামে ওল্ডেস্ট বেদ কোনটা, তখন মনে রাখবে ঋগ্বেদ, এটা কিন্তু সব থেকে ওল্ডেস্ট। ঠিক আছে, বেদা সব থেকে ওল্ডেস্ট বেদ যদি বলা হয় তখন মনে রাখবে ঋগ্বেদ। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে এই ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, এই তিনটা বেদকে বলা হয় কি না ত্রয়ী বেদ বলা হয়। কি বেদ বলা হয়, ত্রয়ী বেদ। এবং এই যে অথর্ববেদ দেখতে পাচ্ছ, এটা কিন্তু মনে রাখবে অনার্যদের বেদ। এগুলো সবই কিন্তু এই তিনটা কিন্তু আর্যদের বেদ। এটা মনে রাখবে অনার্যদের বেদ, অনার্যদের বেদ কিন্তু এটা অনার্যদের। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো এগুলো বেসিক কোশ্চেন পড়ে। এই যে সামবেদ, সাম মনে রাখবে মিউজিকের সঙ্গে যুক্ত। সামবেদ হলে মিউজিক, রিলেটেড টু কি না মিউজিক। ঠিক আছে, এই যেমন ধরো অথর্ববেদ আছে, অথর্ববেদ মনে রাখবে কালবিদ্যা, জাদুবিদ্যা এসবের সঙ্গে যুক্ত কিন্তু কি না কালবিদ্যা বা জাদুবিদ্যা, যাই বলুক না কেন, জাদুবিদ্যা এগুলোর সঙ্গে মনে রাখবে অথর্ববেদ কিন্তু রিলেটেড। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে,
আচ্ছা, প্রশ্ন হচ্ছে, বলছে শীতল মহাসাগরীয় স্রোত বা বেলুয়েলা স্রোত, যেটাকে ল্যাব্রাডোর কারেন্টও বলা হয়, বলছে কোন মহাসাগরে দেখা যায়? এটা কোন মহাসাগরে দেখা যায়? মনে রাখবে আটলান্টিক মহাসাগরে। তাহলে শীতল মহাসাগরীয় স্রোত যেটা হচ্ছে বেলুয়েলা স্রোত বা যেটাকে ল্যাব্রাডোর কারেন্ট বলা হয়, এটা কোন মহাসাগরে দেখা যায়? মনে রাখবে এটা আটলান্টিক মহাসাগরে কিন্তু লক্ষ্য করা যায়, উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, ভারত মহাসাগরে একটা আর্কিপেলাগো খুব ইম্পর্টেন্ট, দিয়াগো গার্সিয়া, ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। দিয়াগো গার্সিয়া, এটা কিন্তু প্রশ্ন হবে, দিয়াগো গার্সিয়াটা কোথায় অবস্থিত? মনে রাখবে ভারত মহাসাগরে কিন্তু অবস্থিত। প্রশান্ত মহাসাগর থেকে একটা ইম্পর্টেন্ট বিশাল পরীক্ষা আসে, সেটা কি না, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে রিং অফ রিং রিং অফ ফায়ার, রিং অফ ফায়ার, যেটা আমরা বলি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, ঠিক আছে, সেটা কিন্তু কোথায় আছে না প্রশান্ত মহাসাগরে আছে কিন্তু, মানে ওখানে প্রচুর পরিমাণে তোমার ওই আগ্নেয়গিরি বা অনুপাত এগুলো হয় কিন্তু, হ্যাঁ? তাহলে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোথায় আছে? রিং অফ ফায়ার কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে কিন্তু অবস্থিত। দেখো আরো একটি প্রশ্ন আছে যে এল নিনো, লা নিনা, এগুলো কিন্তু পরীক্ষা আছে, এগুলো মনে রাখবে, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এল নিনো, ঠিক আছে, তারপর ধরো লা লা নিনা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এল নিনো মনে রাখবে যে লিটিল বয়, লিটিল বয়, ঠিক আছে। লা নিনা হচ্ছে না একটা ছোট্ট মেয়ে আর কি, লিটিল গার্ল আর কি, হ্যাঁ, লিটিল গার্ল। তো ইম্পর্টেন্ট, এই যে দেখো আমরা এল নিনো দেখলাম, তো এল নিনো মনে রাখবে এটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, কি না উষ্ণ, ওয়ার্ম, উষ্ণ সমুদ্র স্রোত, সমুদ্র স্রোত, ইম্পর্টেন্ট। আচ্ছা, লা নিনা, দেখো লা নিনা মনে রাখবে এটা কিন্তু শীতল, ঠিক আছে, শীতল সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত বা তোমার দেখো একটা হচ্ছে ওয়ার্ম ওশান কারেন্ট আর একটা হচ্ছে কোল্ড ওশান কারেন্ট হয়, হ্যাঁ। তো মনে রাখবে শীতলটা কিন্তু তোমার লা নিনা, মনে রাখবে লিনা একটা ছোট্ট মেয়ে যে অনেক ঠান্ডা, ঠিক আছে, মেয়েরা কি হয় শান্ত হয়, ঠান্ডা অনেক শীতল হয় বা ঠান্ডা হয়, তাই তো, রাগ কম, তো আর যেহেতু ছেলে, ছেলেদের একটু রাগ বেশি, তাই তো, তাহলে উষ্ণ, এভাবে কিন্তু মনে রাখতে পারো তোমরা। এবার তোমাদের তোমাদের নিজেরা ট্রিক্স মনে রাখতে পারো, যেভাবে তোমরা মনে রাখতে পছন্দ করো সেভাবে তোমরা পছন্দ করবে। আচ্ছা, কন্যাকুমারী, প্রশ্ন হবে কন্যাকুমারী নামটা দেখলেই একটা প্রশ্ন হয় যে আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ডের সময় মূল ভূখণ্ডের একদম দক্ষিণতম বিন্দু কি? মনে রাখবে এই কন্যাকুমারীটা কিন্তু আমাদের মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণতম বিন্দু, ঠিক আছে, দক্ষিণতম তম বিন্দু, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, দক্ষিণ মানে মূল ভূখণ্ডের সাপেক্ষে যেন এইটা থাকে, মূল ভূখণ্ডের, ঠিক আছে। আর যদি বলা হয় যে একদম দক্ষিণতম বিন্দু কি, তখন মনে রাখবে ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবরে আছে, সেটা তোমরা সবাই জানো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই যে কন্যাকুমারী নিকটবর্তী পাহাড় কোনটা এখানে? তো মনে রাখবে এই কার্ডামাম যে পাহাড়টা আছে এটা কিন্তু কন্যাকুমারীর নিকটেই আছে। আচ্ছা, আনাইমালাই, এই দেখো আনাইমালাইটা খুব ইম্পর্টেন্ট, আনাইমালাই, তো এই আনাইমালাই পর্বতের হাইয়েস্ট পিকের নাম কি? মনে রাখবে তোমার আনাইমুদি, আনাইমুদি, এই আনাইমুদিটাই মনে রাখবে দক্ষিণ মানে সাউথ ইন্ডিয়ার, ঠিক আছে, সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতের হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক। একটু তাড়াতাড়ি লিখছি আজকে, একটু কাজ আছে, ঠিক আছে, মানে আজকে সময় খুব বেশি নেই, দাও তোমায় জিগিয়েছি, দাও দেখো, তাহলে দেখো আনাইমালাই পর্বতের যদি প্রশ্ন হয় যে হাইয়েস্ট পিকের নাম কি, মনে রাখবে আনাইমুদি। এই আনাইমুদি কিন্তু দক্ষিণ ভারতের সব থেকে সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আলাদা কিন্তু কেটু বা গডিনোস্টিন, কিন্তু কোশ্চেন হচ্ছে দক্ষিণ ভারতের হাইয়েস্ট পিকের নাম কি? আনাইমুদি, সেটা কোথায় অবস্থিত? আনাইমালাই পর্বতে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, বলছে ডান এলি ওয়াই
ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? তো মনে রাখবে এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। দেখো কর্ণাটকে আমি তোমাদের বলেছিলাম কয়েকটা ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট, যেমন দেখো বন্দিপুর, বন্দিপুর, ঠিক আছে, তারপরে আনসি, 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 ANSHI, ঠিক আছে, আনসি, বন্দিপুর, এগুলো সব কিন্তু ন্যাশনাল পার্ক পরীক্ষা আসে, ঠিক আছে, আনসি, বন্দিপুর, ঠিক আছে, বান্নেরহাটা, এগুলো সবই কিন্তু কর্ণাটকে অবস্থিত, পরীক্ষা আসে কিন্তু এই ন্যাশনাল পার্ক গুলো, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা একটু টাফ কোশ্চেন কিন্তু তোমরা দেখে নিবে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দেখো আর একটা কঠিন কোশ্চেন এসেছে যে ইয়েলো ভেন মোজাইক নিচের কোন ফসলের ভয়াবহ রোগ? তো মনে রাখবে এটি হচ্ছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সের কিন্তু একটি ভয়াবহ রোগ। এটা প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, ঠিক আছে। তো এরকম অর্ডার কিছু কোশ্চেন আমি তোমাদের নিয়ে আসবো, তোমরা কিন্তু এগুলো যেগুলো তোমাদের অজানা থাকবে সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। চলো, বলছে আর্কটিক অঞ্চলের সবুজ উদ্ভিদ বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ কি? দেখো আমরা নিশ্চয়ই জানি আমাদের পৃথিবীর এই দিকে এটা হচ্ছে আর্কটিক, তাই তো, এখানে আন্টার্কটিকা আছে। তো এই দিকে দেখো আস্তে আস্তে সবুজ উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে, কেন বলতো? কারণ হচ্ছে উদ্ভিদ কখন হবে? যখন বরফে ঢাকা থাকলে কিন্তু উদ্ভিদ সেখানে জন্মগ্রহণ করতে পারবে না, কিন্তু যেহেতু বরফে ঢাকা ওইখানে, তাই কিন্তু উদ্ভিদ কিন্তু বেশি নেই, বাট কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক উদ্ভিদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? কারণ একটাই, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর টেম্পারেচার ইনক্রিজ। তোমাদের এরকমও থাকতে পারে যে উষ্ণতা বৃদ্ধি, এই অপশনটা থাকলে কিন্তু এটা আগে দেবে, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই বিশ্ব উষ্ণায়ন হলে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, সুতরাং কিন্তু এই অপশনটাই আমাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এটাই কিন্তু তোমাকে নিতে হবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে আফ্রিকার কোন দেশ পূর্বে অ্যাবিসিনিয়া, ঠিক আছে, VVI, খুব ইম্পর্টেন্ট, অ্যাবিসিনিয়া নামে পরিচিত, মনে রাখবে ইথিওপিয়া, ইথিওপিয়া, ইম্পর্টেন্ট, পড়ে নেবে। পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, দেখো কি আছে এগুলো, ফ্লিক, পেন হোল্ডার, গ্রিপ, লুপ, এই যে শব্দগুলি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই খেলাগুলি এই শব্দগুলো মনে রাখবে টেবিল টেনিসের সঙ্গে কিন্তু যুক্ত। পোলো, পোলোতে মনে রাখবে এজরা কাপ, রাধামোহন কাপ, এই যে কাপ গুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, এজরা, এজরা কাপ, তারপরে রাধামোহন কাপ, রাধামোহন, পরীক্ষায় VVI, যে এজরা কাপ, রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো খেলার সঙ্গে। বেসবল দেখতে পাচ্ছ, বেসবল দেখলেই মনে রাখবে আমেরিকার এটা জাতীয় খেলা, ঠিক আছে, আমেরিকার জাতীয় খেলা নাম কি? বেসবল। তো বেসবল যেখানে খেলা হয় সেই মাঠটাকে কি বলা হয়? ডায়মন্ড বলা হয়, বিশাল ইম্পর্টেন্ট, ডায়মন্ড, ডায়মন্ড, হ্যাঁ। তো এগুলো ইম্পর্টেন্ট, দেখে নিবে একটু তোমরা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে, সময় খুব কম। বলছে ব্যাটারি কয়েলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করার জন্য কম্পিউটেটর ব্যবহৃত হয়। তো এটা মনে রাখবে ডিসি মোটর এবং ডিসি জেনারেটর উভয়ে কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে। এই অর্ডার কোশ্চেন কিন্তু তোমাদের আমি নিয়ে আসবো, পরের দিন থেকে কিন্তু আমি এগুলো এক্সপ্লেনেশন দেবো, প্রপার এক্সপ্লেনেশন দেবো। চলো, বলছে সমান দৈর্ঘ্য এবং সমান প্রস্থ বিশিষ্ট তিনটি তারের রোধের অনুপাত কত? 1:2:4 হলে তাদের রোধাঙ্কের মান কি হবে? তো মনে রাখবে রোধের অনুপাত যদি 1:2:4 হয়, তখন রোধাঙ্কের অনুপাতটাও কিন্তু 1:2:4 হবে। যেমন তোমার কারণটা হচ্ছে এটা, কারণ আর সমান রো L/A, তোমরা এটা নিশ্চয়ই জানো, আর সমান রো L/A। তাহলে দেখো এই যে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ এ হচ্ছে প্রস্থচ্ছেদ এটা অ্যাকচুয়াল প্রস্থচ্ছেদ, এবং দেখো দৈর্ঘ্য, এই দুটো বলছে সেম, একই, তাহলে একই আছে, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলে তুমি দেখতে পাচ্ছ কি আর সমান রো, তাই তো, তাহলে এটা কি রোধাঙ্ক না, তাহলে দুটো সেম তো ইকুয়াল হয়ে যাচ্ছে না, তাহলে যেটা থাকবে সেখানেও কিন্তু সেটাই হবে। যেমন একটা পরীক্ষায় আমি দেখলাম, দেখছিলাম একটা কোশ্চেন এসেছিল যে তোমরা বলবে কোশ্চেন যে রোধের অনুপাত দেয়া আছে, ঠিক আছে, রোধের অনুপাত দেয়া আছে, কি দেয়া আছে? রোধের অনুপাত দেয়া আছে 1:, মানে অনুপাত দেয়া নেই, লেখা আছে রোধ হচ্ছে 1, তারপরে 0.5, 0.25 হলে, ঠিক আছে, হলে রোধাঙ্ক কত? রোধাঙ্কের অনুপাত কত?
রোধাঙ্কের অনুপাত কত? এগুলো সব একক আছে, ওহম আর কি। 1 ওহম, 0.5 ওহম, তারপরে 0.25 ওহম যদি হয় তাহলে রোধাঙ্কের অনুপাত কত হবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এক বললাম, এক এক এক, তারপরে 0.1 ওহম, 0.5 ওহম এবং 0.25 ওহম হলে রোধাঙ্কের অনুপাত কত তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ, এই কোশ্চেন গুলো পরীক্ষায় কিন্তু এসেছে। চলো পরের প্রশ্ন দেখি। বলছে পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড সিডিএম হিসাবে নিযুক্ত হয়েছেন। তাহলে দেখো এটা রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের কিছু কিছু দিয়ে দেবো, করিয়ে নিবে। তাহলে রবীন্দ্র কুমার ত্যাগী, রবীন্দ্র কুমার ত্যাগী কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। পরের প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি অ্যারোনটিক্যাল, দেখো যখনই বলে দিলে তোমাকে এটা, যেমন দেখো হল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, তাই তো হল, এই হল এর হেডকোয়ার্টার, পরীক্ষা আছে এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার মনে রাখবে এই বেঙ্গালুরুতে। দেখো তাহলে অ্যারোনটিক শব্দটা যখনই দেখতে পাবে না তুমি, তখন সঙ্গে সঙ্গে তুমি বেঙ্গালুরু মারবে আর কি। হ্যাঁ, মানে হেডকোয়ার্টার সাধারণত বেঙ্গালুরুতে হয় আর কি। যেমন তোমার পরীক্ষায় আসে যে ইসরো, ইসরোর হেডকোয়ার্টার কোথায়, এটা মনে রাখবে বেঙ্গালুরুতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, বলছে এই যে বল্লভভাই প্যাটেলকে সর্দার টাইটেলটা কে দিয়েছিলেন? তোমরা নিশ্চয়ই জানো, এই কোশ্চেন কিন্তু বারবারই আমি আলোচনা করি। তো সর্দার বল্লভভাই প্যাটেলকে বল্লভ টাইটেলটা দিয়েছিল, মনে রাখবে বরদৌলির যে মহিলারা এরাই কিন্তু দিয়েছিল। কারণ তোমাদের মনে হতে পারে যে স্যার বরদৌলির মহিলারা, এখানে মহাত্মা গান্ধীর দুটো অপশনই দেওয়া আছে। মনে রাখবে বলেছিলাম যে ফার্স্ট চয়েস এটা, সেকেন্ড চয়েস আমার এটা। ঠিক আছে, যদি প্রশ্ন হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে বল্লভ টাইটেলকে দিয়েছিল, মনে রাখবে 1 নাম্বার অপশন তোমাকে নিতে হবে বরদৌলির মহিলারা, 2য় নাম্বার অপশন নিতে হবে মহাত্মা গান্ধী। দেখো যেহেতু এখানে দুটো অপশনই আছে তাহলে কিন্তু আমি প্রথমটা নিলাম। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে পাবে। ঠিক আছে, কনফিউশন হওয়ার কিছু নেই, আমি শিখিয়ে দিলাম। পরের প্রশ্ন, আজকের জন্য লাস্ট প্রশ্ন। এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন এর উন্নয়নের জন্য ডিআরডিও কোন কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন? আজকের এটাই কিন্তু লাস্ট প্রশ্ন। L&T এই কোম্পানির সঙ্গে কিন্তু চুক্তি স্বাক্ষর করেছে। তোমাদের একটু আগেই বললাম হল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এটা কোথায়, এর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে কিন্তু এর হেডকোয়ার্টার আছে। ঠিক আছে, চলো আজকে এখান পর্যন্ত এই কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু আলোচনা করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি লাইক করে দিবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকো, অল দ্য বেস্ট।